আপনি সব সময় এগিয়ে কেন আসেন? ফিজা 2 পা পিছিয়ে গিয়ে প্রশ্ন করে আবরাজকে। আবরাজ প্যান্টের পকেটে হাত গুছিয়ে ফিজার দিকে এগিয়ে আসে। ফিজার চোখের দিকে তাকিয়ে উত্তর দেয়, তুমি সব সময় পিছিয়ে যাও বলেন। আপনি এগিয়ে আসবেন না। ফিজা আবারও পিছিয়ে যাচ্ছে। একমাত্র আবরাজের মুড কখন কেমন চলছে সেটার উপর ভিত্তি করে ফিজা আগে পিছিয়ে যায়। এই যেমন আবরাজ রেগে থাকলে সে নিজেকে যথাসম্ভব কঠিন রাখার চেষ্টা করে, আবার যখন আবরাজ রোমান্টিক মুড থাকে তখন কঠিন থাকলেও আবরাজের খোঁচাখুচির জন্যে সেটা সম্ভব না হলেও মোটামুটি নিজের ভাবমূর্তি বজায় রাখে। আবার একটু আধটু এলোমেলো হয়ে আবোল তাবোল কাজ করে বসে। যেমন একটু আগে আবরাজ তাকে রুমে নিয়ে এলো, সেও এখন বুঝতে পারছে না কি করা উচিত এই মুহূর্তে। তবে এত দ্রুত কি করে সে নিজেকে আবরাজ খানের নিকট সম্পূর্ণরূপে ধরিয়ে দিবে? কখনো না। ফিজার ভাবনার মাঝে আবরাজ ওর একদম কাছে এসে দাঁড়ালো। হাতের উল্টো পিঠে মেয়েটার গাল স্পর্শ করে বলে উঠল, তুমি পিছিয়ে যেও না, এদিকে এসো। আপনি জঘন্য একটা পুরুষ আবরাজ। আবরাজ ফিজার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, কাম, এদিকে এসো। ডোন্ট টাচ মি। আপনাকে দেখতে ইচ্ছে করছে না। নিজের হাতখানা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে কঠিন স্বরে বলে। আবরাজ হ্যাচকা টানে মেয়েটাকে নিজের একদম কাছে নিয়ে আসে, ঘনিষ্ঠ করে নিজের শরীরের সঙ্গে। ঘাড়ে থুতনি ঠেকিয়ে আবরাজ শান্ত স্বরে বলে উঠল, আমাকেই দেখতে হবে, আগে এবং পরে। আপনি বাজে খুব। ফিজা কিছুটা বিরক্তিকর স্বরে বলল। আবরাজ বউয়ের কাঁধে তখন থেকে নাক ঘষে যাচ্ছে। ফিজার শরীর শিরশির করে। আবরাজ বুঝতে পারছে বউ তার মৃদু কাঁপছে। ফিসফিস করে বলে, তোমার জন্য সব। বিয়ের রাতে কেন ফেলে এলেন? সাথে সাথে প্রশ্ন করে ফিজা। পুরুষ মানুষকে জব্দ করার ভালো একটা প্রথা হচ্ছে যখন সে বউয়ের সঙ্গ চাইবে, খারাপ ভালো সব রকম বিষয়ে তাদের সাথে কথা বলার একটা উত্তম সময় তখন। আবরাজ ফিজার চোখের দিকে তাকিয়ে বলে, বিশ্বাস করবে বললেন? আপনি বলুন। আবরাজ ফিজাকে ছেড়ে দেয়, বলল, তুমি খোঁজো। কিভাবে পাবো? সবকিছু যেভাবে পেয়েছো অনেক সময়। ততদিনে আমি তোমায় আরো ভালোবেসে ফেলবো। বলতে বলতে আবার এগিয়ে আনে বউকে নিচের দিকে। ফিজা ভ্রুজোড়া কোচকে জিজ্ঞেস করলো, এখন বাসেন না? পুপ চাই? কিভাবে করবেন? আবরাজ হতাশ হলো। এই মেয়ে কোনোদিন সোজাসাপটা জবাব দিল না। সব সময় প্রশ্নের পিঠে ওর প্রশ্ন করাটাই তাহার খুব জরুরি। আবরাজ ফোঁস করে দম ছাড়ে। বাঁকা হেসে জানতে চাইলো, তুমি কিভাবে উপভোগ করতে চাও? অনুভূতি। তাহলে বাসর করতে হবে। আবরাজ ফিজার ঘাড়ের পেছনে ডান হাতটা রেখে মাথাটা আচমকায় নিচের দিকে টেনে নিল। নাক দুটো একটা আর একটাকে স্পর্শ করছে। ফিজা বিরক্ত হয়ে বলল, সারাক্ষণ বাসুরের ধান্দা, ভালো হবেন না? তুমি হতে দিচ্ছ না, মাথা খারাপ করে দাও। এই যে এখন নিজেকে অর্ধ উন্মুক্ত করে রেখেছ, ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। আপনি এটা ছাড়া পারেন কি? তোমাকে ভালোবাসতে। ভুল। তোমার যা মনে হয়। ফিজা ফোঁস করে দম ছাড়ে। নিজের জামার ফিতাটা ঠিক করে ওভারকোটের বোতাম লাগায়। তারপর গলার স্কার্ফটাও ভালো করে পেঁচাতে লাগলো। আবরাজ বাধা দিল না, তাকিয়ে থাকে। সার্ভেন্ট ডাকতে আবরাজ গেল। সাব্বিরের বউ এসছে, জানালো। ফিজা দ্রুত বেরিয়ে এলো এটা শুনে। বাহিরে এসে চমৎকার একখানা রমণীর দেখা পেল। বেশ দামি একটা 3 পিস পরা। মেরুন রঙের 3 পিস দারুণ মানিয়েছে মেয়েটাকে। হ্যাংলা পাতলা চিকন পরনের শরীর, একদম ফর্সা। ফিজা অবাক হলো, যেমন ভালোও লাগলো। বিদেশি দেখতে কিছুটা। সাব্বির তখন বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে দৌড়ে এসে বউয়ের পাশে দাঁড়িয়ে বলে উঠল, এত লেট হলো তোমার? মেয়েটা জবাব দিল না। চোখ পিটপিট করে তাকিয়ে সাব্বিরের দিকে। সাব্বির মেকি হাসে, দোষটা তার নিজের। সেক্ষেত্রে বউকে এমন প্রশ্ন করাটা বোকামি। তারই তো গাড়ি পাঠাতে লেট হয়েছে, তাই সেদিকে কথা বাড়ানোর মানে নেই। ফিজাকে দেখিয়ে বলল, ম্যাডাম আমার বউ। সাব্বির কিছুটা নার্ভাস হয় আবরাজকে দেখে। ফিজা ব্যাপারটা বুঝতে পেরে বলে উঠল, আপনার বউ? মেয়েটা মিশুক। ফিজার সাথে ভালোই বন্ডিং হলো। দুজন কি সুন্দর কথা বলতে বলতে বাহিরে চলে গেল। সাব্বির বউয়ের লাগেজটা হাতে দাঁড়িয়ে। আবরাজ সাব্বিরের দিকে রাগি চোখে তাকিয়ে আছে, যার অর্থ তোমার জন্য আমার বাসরটা একটুর জন্য হাত ফসকে গেল।
সাব্বির আস্তে করে ঢোক গেলে আবরা চোয়াল শক্ত রেখে হাসে, বলে, মনে আছে তো, দুইজন দুই রুমে থাকবে। যাও, ফাতিহার লাগেজ আমার পাশের রুমে রেখে এসো। স্যার, তিয়া রাগ করবে। সাব্বির মিনমিন করে বলে উঠল। বউ তার ভীষণ নাজুক, সহজ সরলও বটে। ব্যাপারটা কিভাবে নিবে বউ? তার উপর যদি ভুলটুল বোঝে। সাব্বিরের ভাবনার মাঝেই আবরাজ রসাত্মক স্বরে বলল, আচ্ছা আচ্ছা, বলবো নাকি? কণ্ঠস্বরে গম্ভীর একটা ভাব রয়েছে। সাব্বিরের হঠাৎ পেটের ভেতর মোচড় দিল। অসহায় দৃষ্টিতে তাকিয়ে অনুরোধের স্বরে বলে উঠল, না স্যার, আমার এত বড় সর্বনাশ করবেন না দয়া করে। আবরাজের হাসি পায়, তবে হাসে না। বাড়ি থেকে গুনগুন করতে করতে বেরিয়ে গেল। সাব্বির উপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, ইয়া আল্লাহ, জীবনে কোনোদিন আর আমি লাল পানি ছুঁয়ে দেখবো না, পাক্কা প্রমিস। একবার বাসনটা করিয়ে দাও প্লিজ গড। বেচারার চোখে মুখে বেদনার ছাপ। এরপর আবরাজের কথা মতো লাগেজটা রেখে এলো। পার্টির ওখানে পৌঁছতে সাব্বিরের মাথা চক্কর দিয়ে দিল। চোখ দুটো ইয়াব বড় বড় আকৃতি ধারণ করলো। দ্রুত পা চালিয়ে কোনো রকম গিয়ে বউয়ের পাশে দাঁড়িয়ে বলে উঠল, আমি যা দেখছি তুমিও কি তাই দেখতে পাচ্ছ? আবরাজ সুইমিং পুলের পাশে ফিজাকে নিয়ে কাপল ডান্স করছে। সুন্দর হচ্ছে। ফাতিহা সেদিকে হাসি হাসি মুখে তাকিয়েছিল। সাব্বিরের প্রশ্নে বিরক্ত হয়ে বলল, এটা কেমন প্রশ্ন? এখানে ডান্স হচ্ছে তো ভিন্ন কিছু দেখবো কেন আমি? উফ, তুমি তেড়া কথা কবে থেকে বলতে শুরু করলে বলো তো? আচ্ছা বাদ দাও, স্যার ড্যান্স করছে, আমার বিশ্বাসই হচ্ছে না। এই আমাকে একটা চিমটি কাটো তো তিয়া। ফাতিহার সাথে সাথে সাব্বিরের পেটে খামছে ধরল। সাব্বির ব্যথাতুর শব্দ করে ছিটকে দূরে সরে গেল। তবে পর মুহূর্তেই সামনে তাকিয়ে ফ্যালফ্যাল করে এলো আঁখি। তাকিয়ে থাকে সেভাবে। তবে পরক্ষণেই কিছু মনে পড়তে নিজেও বইয়ের হাত টেনে ধরে একপাশে চলে গেল। আবরাজ ডান্স কম বউকে বিরক্ত বেশি করছে। কোমরে রাখা হাতটা ফিজাকে বড্ড বিরক্ত করছে। ফিজা যার ফলস্বরূপ ব্যালেন্স ঠিক রাখতে না পেরে আবরাজের কাঁধে রাখা হাতটা বেশ শক্ত করে চেপে রেখেছে সেখানে। আবরাজ মুগ্ধ হয়ে বইয়ের কার্যকলাপ লক্ষ্য করছে। অতিরিক্ত তুষারপাত পার্টিতে ব্যাঘাত ঘটালো, যা টুকটাক সবাই নিজেদের মতো এনজয় করে চলে গেল। কিন্তু এত বড় পার্টি আবরাজ কিসের জন্য দিয়েছে সেটাই ফিজা বুঝতে পারে না। বাড়ির ভেতর এসে সবাই যখন যে যার রুমে যাবে, সাব্বির তখন ফিজাকে ডেকে বলল, ম্যাম, স্যারের বার্থডে আজ, স্যার অপেক্ষা করেছিল, উইশটা করে দিয়েন কেমন? ফিজা চমকালো। আশ্চর্যের ব্যবহার। এটা 3 বছরে ফিজার সবসময় আবরাজের বার্থডে ডেট মনে রেখেছে, কিন্তু এবার কিভাবে ভুলে গেল সে এটা। আফসোসের বন্যা যখন ভেতরে উথাল পাথাল ঢেউ, তখন নিজেকে কোনো রকম সামলে সাব্বিরকে জবাব দিল, ফাতিহার রুমে যান, আমি আপনার স্যারকে ম্যানেজ করে নেব। সাব্বির মৃদু হাসলো। স্যার বলেছে যা, এসব নিয়ে মজাই করবে, এর বেশি কিছু না। সাব্বির রুমে যেতে যেতে ফিজাও নিজের রুমে এলো, আর সাথে সাথে দরজা বন্ধ করে আবরাজ এরপর দরজার সাথে চেপে ধরে ফিজাকে বলল, থ্যাঙ্কস বলো আমাকে। বাট ভাই? ফিজা ভ্রুজোড়া কুচকে জিজ্ঞেস করলো। ভেতরে ঠিকই মেয়েটা গুটিয়ে গিয়েছে। সারাদিন কোনো কথাটা ওর একবার ও মনে পড়েনি। আবরাজ ফিজার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে জবাব দিল, তোমার ইশারায় না নাচতে পারি, তোমার সাথে তো ডান্স করলাম। আবরাজ তোমাকে ভালোবাসে না? ফিজা টিনার কথায় হাসে। চমৎকার সেই হাসি। দারুণ লাগে তো মেয়েটাকে হাসলে। আবরাজের সামনেও নিশ্চয়ই মেয়েটা এভাবে চমৎকার করে হাসে। আবরাজ কি তখন মুগ্ধ হয়? অবশ্যই হবে। এমন আগুন সুন্দরী বউ হয়েছে পর থেকে তো আবরাজ আর পরনারীর কাছে যায় না। টিনার হিংসে হয়। ফিজা ফুল নেয়, কথা বলে না। সাদা সাদা কয়েকশো হবে একটা সাদা পলিথিন নিয়েছে, সেটা একজন গার্ডের হাতে রয়েছে। ত্রিনার কথায় জবাব দিল, জানি। ছেড়ে দাও ওকে। ফিজা গাড়ির দিকে হাঁটা ধরে। ত্রিনা পেছন পেছন হাঁটতে হাঁটতে বলল। ফিজা একবার তাকায় না মেয়েটার দিকে, বরং হাঁটতে হাঁটতে শক্ত কণ্ঠে জানালো, কখনো না। ফুল কেন নিচ্ছ? ফিজা এবার দাঁড়ালো। গাড়ির কাছাকাছি চলে এসেছে তারা।
ফিজা ফুলগুলোর দিকে তাকিয়ে আবার তৃণার দিকে তাকালো, মুচকি হেসে বলল, একটা স্পেশাল নাইট অ্যারেঞ্জ করে সারপ্রাইজ দিতে চাচ্ছি আমার হাজবেন্ডকে। হাসালে, আবরাজ খান কখনো তোমায় ছুঁয়েও দেখবে না। ফিজার দমফাটা হাসি পেল, রাস্তা না হলে ঠিকই হেসে দিত। তৃণা কি জানে আবরাজ খান ফিজাকে ঠিক কতটা চাই? ধারণা আছে মেয়েটা সত্যিই পাগল। ফিজা ঠোঁটের কোনায় হাসি ঝুলিয়ে বলে উঠল, আচ্ছা তোমার নাম্বারটা দিয়ে যাবে? হোয়াই? তৃণার গা জ্বলছে রাগে। ফিজার হাসি মেয়েটার কাটার মতো শরীরে বিঁধছে। দাঁতে দাঁত চেপে প্রশ্ন করলো। ফিজা কনফিডেন্সের সাথে জানালো, রাতে প্রমাণ পেয়ে যাবে ছুঁয়ে দেখেছে কিনা। চ্যালেঞ্জ করছো? ধরে নাও। গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছে, পাশে একজন গার্ড। ফিজা ফিসফিস স্বরে বলল। তৃণা কিছু ভেবে বলে উঠল, ওকে, ডান। ফিজা গাড়িতে বসে বাঁকা হাসে। তৃণার সামনে দিয়ে সাই সাই করে গাড়িটা চলে গেল। এটা আবরাজের নতুন কার। যখন কিনেছিল তখন তৃণা জানতে চেয়েছিল কার জন্য এটা। তখন আবরাজ তাকে জানিয়েছিল স্পেশাল কারোর জন্য। স্পেশাল পার্সেনটা যে ফিজা, তৃণা কল্পনা করেনি। জানলে তখনই আগুন লাগিয়ে দিত গাড়িতে। আগুন শব্দটা মাথায় আসতেই তৃণার চোখ দুটো উজ্জ্বল হলো। সাথে সাথে নিজের বাবার কাছে কল লাগালো। কোথায় গিয়েছিলে তুমি? ফিজা বাড়িতে প্রবেশ করার সাথে সাথে ভেসে আসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন। আবরাজ বসে আছে লিভিং রুমে, গায়ে এখনো রাতের পোশাক। ফিজা এক গ্লাস পানি চাইলো একজন সার্ভেন্টের কাছে, তারপর আবরাজের পাশে গিয়ে বসলো। সবসময় এর তুলনায় আজ একটু গা ঘেঁষে বসলো। মিহি স্বরে জানালো, একটু তো বাহিরে। সার্ভেন্ট পানি দিতে এসছে। আবরাজ হাত দিয়ে ইশারা করতেই মহিলা চলে গেল। আবরাজ বইয়ের পানি খাওয়া শেষে নিজে হাত থেকে পানির গ্লাস নামিয়ে সেন্টার টেবিলের উপর রাখলো। আলতো করে কাপ জড়িয়ে ধরে মোলায়েম স্বরে বলে উঠল, না বলে যাবে না, ভয় হয় আমার। ফিজা ব্রজোরা কুঁচকে নিল। এত ভালো হলো কবে থেকে এই পুরুষ? কত সুন্দর নরম হয়ে কথা বলছে, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ফিজা স্পষ্ট ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি ভয় পান? তোমাকে নিয়ে হয়। আবরাজ বাচ্চাদের মতো বউকে চাপটে জড়িয়ে ধরে মিনমিন করে বলল। ফিজা ফোঁস করে দম ছাড়ে, বলল, যান ফ্রেশ হয়ে আসুন, নাস্তা আমি বানাচ্ছি। যাবা না। পাগলামি করেন আবার। এটাই, যাবা না তুমি, রুমে এসো। আবরাজ স্থির কণ্ঠে বলে। ফিজা নাক মুখ কুঁচকে বলে উঠল, কি করব আমি গিয়ে? আমাকে দেখবে? আপনার মতো অসভ্য নই আমি। বলতে বলতেই ফিজা আবরাজকে নিচের থেকে ছাড়িয়ে নেয়। আবরাজ নিজেও বউকে ছেড়ে দিয়ে বউয়ের পেছন পেছন এলো। যান ফেসোতে। আবরাজ ঘাড় নেড়ে ওয়াশরুমে চলে গেল। ফিজা আবরাজের কাপড় নামিয়ে বিছানায় রাখে, এরপর বিছানা গুছিয়ে রাখলো। আবরাজ ততক্ষণে বেরিয়ে এসছে। ফিজা বলল, আপনি রেডি হয়ে নিন। বসো তুমি। আবরাজ টাওয়াল দিয়ে নিচের মুখ মুছতে মুছতে বলে। ফিজা বসলো বিছানায় পা তুলে। আবরাজ ফিজার সামনে রেডি হলো। ফিজা এদিক ওদিক তাকিয়ে নিচের লজ্জা আড়াল করে, অথচ সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটার বিন্দু পরিমাণ লাজ লজ্জা নেই। আবরাজ নিজের চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে এসে ফিজার সামনে দাঁড়ালো। ঝুঁকে ফিজার হাত দুটো মাথার উপর রেখে বলল, চুল ঠিক করে দাও। সিল্কি চুল, ঝরঝরে। এগুলো ছুলে ফিজার অদ্ভুত ফিলিংস কাজ করে। একটু টেনে দিতে ইচ্ছে করে, হাত বুলিয়ে দিতে মন চায়। ফিজা কখন এসব ভেবে চুল টেনেও দিয়েছে বুঝতে পারেনি মেয়েটা। গলায় চিনচিন ব্যথায় অস্তিত্ব টের পেয়ে চোখ বন্ধ করে দাঁত খিচে রইল। বলল, আবরাজ। সকালে না বলে বাইরে যাওয়ার পানিশমেন্ট। আবরাজ ছেড়ে দিয়ে সেখানে আঙ্গুল ছুঁয়ে দিতে দিতে বলে। ফিজা ব্যথায় চোখ মুখ অন্ধকার করে রেখেছে। আবরাজের সেদিকে খেয়াল নেই। সে লাল হওয়া ফিজার সেই গলায় তাকিয়ে আছে ঘোর লাগা দৃষ্টিতে। ফিজা ধাক্কা দিতেই আবরাজ কয়েক কদম পিছিয়ে গেল। ফিজা গলায় হাত দিয়ে চেপে ধরে দাঁতের জখম হওয়া জায়গাটা কাটেনি, তবে দাঁতের সংস্পর্শে জ্বলছে এখন। ফিজা বিরক্ত হয়ে বলে উঠল, খুব বাজে আপনি আবরাজ। এটা নিয়ে কিভাবে এখন আমি বাহিরে যাব? যাবে না, আমার সামনে থাকবে। আবরাজের কল আসে। ফিজার দিকে তাকিয়ে আবরাজ কলটা কেটে দিল। এরপর খুব তাড়া দেখিয়ে আবরাজ বাড়ি থেকে বেরিয়ে গেল। ফিজা তেমন পাত্তা দিল না। যেহেতু ওর মাথায় অন্য প্ল্যান ঘুরছে, সেক্ষেত্রে আবরাজ বাহিরে থাকলে সব গুছিয়ে নিতে সুবিধা হবে।
সাব্বির আবরাজের পেছন পেছন দৌড়চ্ছে। আবরাজ হাঁটছে। একটা সুন্দর প্লেসে কিছু কালো পোশাক পরিহিত মানুষ দাঁড়িয়ে আছে বন্দুক হাতে। একজন লোক সেখানে নিচে পড়ে কাতরাচ্ছে, অথচ কেউ একটু দয়া মায়া দেখাচ্ছে না। দেখাবে কি? তারাই তো একটু আগে লোকটাকে গণধোলাই দিয়েছে। রিজন কি? আবরাজ খানের সুগন্ধি ফুলের দিকে নজর দিয়েছে। সাব্বির জানে এখন তার স্যার এটাকেও মেরে ফেলবে। কেন যে এরা জেনে শুনে বাঘের সাথে লাগতে আসে ভেবে পায় না সাব্বির। আবরাজ এসেই ছেলেটার সামনে দাঁড়ালো। তারই লোক ছেলেটা, বিশ্বাসঘাতক। ছেলেটাকে আবরাজকে দেখে কোনো রকম চোখ দুটো বন্ধ করে আবার খোলে। আবরাজ একজন গার্ডকে ইশারা করে কিছু বলল। গার্ড দুজন এসে ছেলেটাকে ধরাধরি করে নিয়ে গেল। সাব্বির অবাক হলো। হসপিটাল পাঠিয়েছে আবরাজ খান ছেলেটাকে। অবিশ্বাস্য। আবরাজ নিজের রিভলভারটা কোমরে গুজে সাব্বিরের কাঁধে হাত রাখে, বলল, ওর বউ আছে, সেজন্য বেঁচে গেলাম। সাব্বির কিছু বোঝে না, ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে আবরাজের দিকে। স্যার, ম্যাম টিনা ম্যামের সাথে দেখা করতে যাচ্ছে। ট্রিনা এসেছিলাম। আবরাজ সিগারেটের ধোঁয়া উড়িয়ে বলে। সাব্বির সাথে সাথে জবাব দেয়, ইয়েস স্যার। কিছু সময় চুপচাপ থাকে আবরাজ। সে সিগারেট ফুঁকতে ফুঁকতে ফোনে কিছু একটা দেখছে, আবার হাসছে। হাসতে হাসতে এক সময় আবরাজ বলে উঠল, মেয়েটা বড় নির্লজ্জ সাব্বির। স্যার, একটা বিহিত করা জরুরি। ম্যামকে আপনার বিরুদ্ধে বলে। বলতে দাও। আমার সুগন্ধি ফুল আমাকে বিশ্বাস করে। দেখো না, আমার সব ইনফরমেশন কালেক্ট করলেও ওকে ছেড়ে আসার রিজনটা সেরে গিয়েছেন। চাইলে এটাও বের করতে পারতাম। আবরাজ উজ্জ্বল মুখে বলল। সাব্বির তৎক্ষণাৎ গম্ভীর স্বরে বলে উঠল, আপনার কি উচিত নয় স্যার ম্যামকে সবটা বলে দেওয়া? বলবো। সাব্বির আবরাজের কথায় অসন্তুষ্ট হলো। আবরাজ গাড়িতে বসে। সাব্বির সামনের সিটে বসবে। সাব্বির গাড়ির দরজা খুলে বসতে বসতে বিড়বিড় করে, বলার জন্য আবার সময়টা না হয় পান। মোটামুটি আবরাজ নিজের অনৈতিক কাজকর্ম প্রায় ছেড়ে দিয়েছে। সাব্বির নিজে তার সাক্ষী। মাফিয়া মানে কি খারাপ কাজ? শুধু ভালো কাজ কি হয় না তাদের দিয়ে? হয়, আবরাজ খানকে দিয়ে হয়। কত মেয়ে যে বার ক্লাব থেকে নিজের ডলার দিয়ে কিনে ছাড়িয়ে এনেছে, সাব্বিরের কাছে সব হিসাব রয়েছে। তারপর যার যার দেশে আবার পাঠিয়েছে। ফাতিহা কেউ তো আবরাজ কিনেছিল। ফাতিহার কথা মনে পড়তেই সাব্বির দৌড়ে বাড়ির ভেতর গেল। আবরাজ অনেক আগেই বাড়িতে চলে এসছে। আবরাজ নিচের কক্ষে প্রবেশ করে দেখলো বিছানায় অসংখ্য গোলাপের পাপড়ি, নিচে ফ্লোরে কালো সাদা বেলুন, সুন্দর করে ডেকোরেট করা রুমটা। চারদিকে ভ্রুচোরা কোচকে আবরাজ তাকিয়ে দেখে। বউ কোথায় তার? নাই কেন? এসব দিয়ে কি হবে? বউ লাগবে তার। সুগন্ধি ফুল। সারা শব্দ নেই। আবরাজের ভ্রু কুচকে এলো। ব্যালকনির দরজা চাপানো, কক্ষে মৃদু আলো আসছে সেটা দিয়ে। আবরাজ হাতের ব্লেজার রাখে সোফায়। এটা সবসময় বাসায় আসার পরপরই সার্ভেন্ট নিয়ে নিত, তবে এটা ফিচার পছন্দ নয়। অগত্যা আবরাজ খান কি বউয়ের অপছন্দ হয় এমন কাজ করতে পারে? তাই বউ থাকলে বউয়ের কাছে দেয়, নয়তো নিজে রুমে নিয়ে আসে। ব্যালকনিতে ছিল ফিজা। ফিনফিনে একটা সাদা শাড়ি জড়িয়েছে শরীরে। আবরাজ কোনো দিকে না তাকিয়ে বউয়ের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। ঠোঁটে খয়েরি লিপস্টিক, এলোমেলো একটা খোপা বাঁধা, অল্প স্বল্প প্রসাধনী ব্যবহার করছে মুখে। চমৎকার লাগছে ফিচাকে। আবরাজের ঘোর লেগে যায়। দুই কদম এগিয়ে গিয়ে ফিচার হাত টেনে বুকের কাছে নিল। বাপাসে হাতটা ঠেকিয়ে ফিচার চোখের দিকে তাকিয়ে ঘোর লাগার স্বরে বলে উঠল, দেখো, তোমার নাম করছে না এটা। ফিচা হাসে। লজ্জা একটু নেই মেয়েটার। আবরাজ ফ্যালফ্যাল করে তাকিয়ে বলে উঠল, একটা লজ্জা পাওয়া উচিত তোমার, সুগন্ধি ফুল। আমি লজ্জা পেলে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন তো? ফিজা ভ্রু কুচকে জিজ্ঞেস করলো। আবরাজ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তোমার জন্য আমি কন্ট্রোললেস। প্লিজ একটু লজ্জা পাবো। বউ। এই নিয়ে দুইবার আবরাজ ফিজাকে বউ বলে সম্বোধন করলো। একবার দেশে থাকতে আর আজ। ফিজা আবরাজের কথা অ্যাভয়েড করে বলল, হ্যাপি বার্থডে টু ইউ আবরাজ খান। আবরাজ এত সময় বউয়ের দিকে তাকিয়ে একবারও আশেপাশে দৃষ্টি বুলায়নি। অগত্যা কিছু নজরে আসেনি। আবরাজের ভাবান্তর ঘটে না। ফিজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখে। আবরাজ জোর করে হাসার চেষ্টা করে বলল,
তুমি এসব কখন করলে? আপনি জানেন না? ফিজা উল্টে প্রশ্ন করে। আবরাজ মনে মনে নিজেকে গালি দিল। একটু চমকানোর অভিনয় করা জরুরি ছিল, এখন ধরা না পড়লে হয়। আবরাজ মুখ গম্ভীর করে মুহূর্তেই বলে উঠল, না, আমি কিভাবে জানবো? বাসায় ছিলাম নাকি আমি? আচ্ছা, আপনার চোখ অন্য কথা বলে। বাই দ্য ওয়ে, কেক কাটুন। আবরাজ কেক কাটে। বউকে কেক খাইয়ে দিতে গিয়ে বাঁধলো বিপত্তি। কি জ্বালা! বউয়ের খয়েরি রঙের লিপস্টিক রাঙানো ঠোঁট তাকে টানছে। একটু ছুঁয়ে দেওয়ার তীব্র ইচ্ছে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না আবরাজ খান। সম্পূর্ণ কেক ফিজার মুখের ভেতর দিয়ে সাথে সাথে নিচের মুখ এগিয়ে নিয়ে বউয়ের ঠোঁট চেপে ধরলো। ফিজা চোখ বড় বড় করে আবরাজের চোখের দিকে তাকিয়ে রইল। আবরাজ নিজের কাজে ব্যস্ত। বউয়ের থেকে রেসপন্স না পেয়ে আবরাজ বিরক্ত হলো না, নিজে বউকে আদুরে স্পর্শ দিতে লাগলো। ফিজা শেষমেশ আবরাজের কাছে হার মেনে নিজেও রেসপন্স করলো। একে অপরের হাতে জখম ওষ্ঠপুটের সেই অনুভূতির যা কেউ টের পেয়েও যেন পাত্তা দিল না।